খানা রেখে গিয়েছি, খাচ্ছেন না কেন? আলু নিবে ফোন করি, কে কে অফিসে ইনডোরে কাজ দিই। আজ আমরা উঠে এসেছি, নইলে। দীপ্ত চুপ করে গেল, কিন্তু সত্যি বলতে কি যে হচ্ছে তা সে নিজেও গলায় তর্জন গর্জন আবার শুনতে পেল। তারা প্রবল আক্ষেপ, আক্রোশ সব মিশিয়ে কেউ যেন বিলাপ করছে। এবার বল, কাল রাতে আমি এই চিৎকার শুনেই ছাদের ওই ভাঙা জায়গাটায় দাঁড়িয়ে শুনছিলাম। কোন উপায় নেই। মনে মনে এই সমস্ত কথা ভাবতে ভাবতে সে হাতের লণ্ঠনটাকে পাগিয়ে ধরে এগুলো লম্বা ধুলোয় ঢাকা করিডোর দিয়ে। সামনের দুটো ঘর ছেড়ে ছোটবাবু, অর্থাৎ এই বাড়ির শেষ মালিক বা বংশে বাতি দেওয়ার শেষ মানুষ অখিল মোহনের বসবাস। ঘরে ঢুকে লণ্ঠনটা অখিল মোহনের খাটের পাশের টেবিলে রাখল সে। রোগা শীর্ণ মানুষটা খাটের একপাশে ঝিম ধরে বসে আছে। এই অবস্থাতেই থাকেন অখিল মোহন বেশিরভাগ সময়। খানা রেখে গিয়েছি, খাচ্ছেন না কেন? আলো নিভে গেছে তো, ডাকলেই তো পারতেন। অখিল মোহন ভাষা ভাষা চোখে বৃদ্ধ বিশাল সিংয়ের মুখের দিকে তাকালেন। সারা মুখে তার দুশ্চিন্তা এবং ভয়ঙ্কর ভয়ের ছায়া। খাবার খাবার খাওয়ার কোনো ইচ্ছে নেই বিশাল সিং। এই মাসের পূর্ণিমার আর মাত্র 4 দিন বাকি। কিভাবে যে তার উপহার জোগাড় করব ভেবে পাচ্ছি না। হে, আমি আগে ভি আপনাকে বলেছি, আবারও বলছি, তার জিনিস তাকে ফিরিয়ে দিন, আর নইলে এই বাড়ি বিক্রি করে অভিশাপ মুক্ত হন। কিন্তু না, আমাদের বংশের গৌরব এই বাড়িকে না আমি বেচবো, না আমি ওকে ওর মুদ্রা ফিরিয়ে দেব। আমি। বিশাল সিং আর এই বিলাপ শুনতে পারল না। এই ভয়ঙ্কর অভিশাপের হাত থেকে মুক্তির কি কোনো পথই নেই? সেটা ভাবতে ভাবতে বেরিয়ে পড়ল সে ঘর থেকে বেরিয়ে অন্ধকার করিডোর দিয়ে কয়েক পা মাত্র এগিয়েছে সে। হঠাৎ এক ভয়াল শিহরণে থমকে দাঁড়াতে হলো তাকে। করিডোরের অপর প্রান্তে লম্বা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। জলজলে ভাঁটার মতো চোখে সে তাকিয়ে আছে শেষ প্রান্তে তালাবন্ধ ঘরটার দিকে। বিশাল সিং ভ্রুকুটি করে হাতের লাঠিটা মাথার উপর তুলে চিৎকার শুরু করলো। সারা জীবন এই ভয়ানক অভিশাপকে ঠেকিয়ে রাখতে রাখতে আমার জিন্দেগি খতম হয়ে গেল। আর পারছি না, মুক্তি চাই আমি। যা ভাগে আসে, ভাগ। সারা বাড়ি এবং তার আশেপাশের এলাকায় প্রতি রাতের মতো ছড়িয়ে পড়ছে বিশাল সিংয়ের এই তর্জন গর্জন আর করুণ বিলাপ। আজও আওয়াজে ঘুম ভেঙে গেল দীপ্তর। চোখ খুলে আকাশের দিকে তাকিয়ে রইল সে। তার পাশের পরপর খাটিয়ায় শুয়ে আছে বেনি, রক্তিম আর বিনয়। উঠে বসলো দীপ্ত। পাশের 3 জন অকাতরে ঘুমোচ্ছে। ছাদের ভাঙা অংশ দিয়ে দূরের প্রাসাদ প্রমাণ ভগ্ন বাড়িটার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। রক্তিমও কখন যেন চোখ খুলে উঠে বসেছে তার মতোই। কি ব্যাপার রে দীপ্ত, এত রাতে পেঁচার মতো উঠে বসে আছিস কেন? কালা নাকি রে ভাই তোরা? শুনতে পাস না? কাল রাতেও শুনেছি আমি, কেউ যেন ষাঁড়ের মতো চিৎকার করছে সারা রাত ধরে। আর আমি শিওর ওই ভাঙা বাড়িটা থেকে চিৎকারটা আসছে। আর আমিও তোকে 100 বার বলেছি, আমরা এখানে কাজ করতে এসেছি, জায়গাটা ফাঁকা আর লোকজন প্রায় নেই। পাকামো করে কে কোথায় চিৎকার করছে তা জেনে কি হবে? দীপ্ত বিরক্ত হয়ে ছাদের ভাঙা অংশের দিকে এগিয়ে যায় উঠে। 1 সপ্তাহ হলো তারা গড় সাতপুরের এই বাড়িতে এসেছে। বাড়ির বর্তমান মালিক এই বাড়িটাকে হোমস্টে বানাতে চান, তাই সব কাজের দায়িত্ব তাদের রিনোভেশন কোম্পানিকেই দিয়েছেন তিনি। ভাঙা পাঁচিলের ধারে দাঁড়িয়ে দূরের বাড়িটার উপর নজর রাখছিল দীপ্ত। বাড়িটা এই বাড়ি থেকে মাত্র 5-10 মিনিটের হাঁটা দূরত্বে। বিশাল বাড়ি, চারিদিকে আগাছা, পুরোনো আমলের জমিদার বাড়ির মতো চেহারা। বাড়িটা বিশাল পুরনো যুগের কোনো পিশাচের মতো এক চোখ মেলে দেখছে বর্ষাদপুরের আর সব বাড়িগুলোকে। হঠাৎ দীপ্তর চোখে এমন কিছু পড়লো যে তার মনে হলো সে এখনো ঘুমোচ্ছে কিনা সন্দেহ। একটা ছায়ামূর্তি বাড়িটার ছাদের পাঁচিলে যেন হাঁটছে। কোনো মানুষ কারোর অপেক্ষায় ঠিক যেভাবে পায়চারি করে ঠিক সেইভাবেই। রক্তিম, রক্তিম জলদি এদিকে এসে দেখ, রক্তিম। এত দূর থেকেও তার গলাটা যেন শুনতে পেল মূর্তিটা। থমকে দাঁড়িয়ে গেল ছাদের মাঝে। এরপর দীপ্তর দিকে ভাটার মতো দৃষ্টিতে দেখলো কিছুক্ষণ, তারপর ছপ করে লাফ দিল নিচের দিকে। পিছন থেকে হ্যাঁচকা টানে দীপ্ত যেন সম্বিত ফিরে পেল। দেখলো রক্তিম তার জামা ধরে টানছে। বাকি দুজনে উঠে এসছে। বাদর ছেলে, ভাঙা পাঁচিলের ধারে ঝুঁকে কি করছিলি?
এক্ষুনি তুই নিজেও পড়তি আর আমাদেরকেও জেলে ঢোকার ব্যবস্থা করে দিতি। না মানে শোন, আমি সত্যি বলছি, ওই বাড়ির ছাদের পাঁচিলে কেউ হাঁটছিল, তোরা বিশ্বাস কর। হ্যাঁ রে, তোর বউ মাঝরাতের ছাদে প্রেম নিবেদন করতে এসেছিল তোকে। এ ভাই, এর মতিগতি ঠিক লাগছে না, নিজেও মরবে আমাদেরও মারবে। হ্যাঁ ঠিকই বলেছিস, কালই প্রশান্ত স্যারকে ফোন করি, একে অফিসে ইনডোরে কাজ দিই। আজ আমরা উঠে এসেছি, নইলে। দীপ্ত চুপ করে গেল, কিন্তু সত্যি বলতে কি যে হচ্ছে তা সে নিজেও জানে না। এই গড়সাদপুরে আসার পর থেকেই ওই বিশাল বাড়িটা ভীষণভাবে টানছে তাকে। এ এক অন্য জগতের অনুভূতি। সবার সাথে শুতে চলে গেল সে কোনো কথা না বলে। গড়সাদপুর পাহাড়ি এলাকা না হলেও মালভূমিতে ভরা। ছোট ছোট টিলা আর সামান্য উঁচু পাহাড়ে জায়গাটা খুব সুন্দর ভ্রমণযোগ্য স্থান হয়ে উঠবে ভবিষ্যতে। সেই কারণেই এখানকার পুরনো বাড়িগুলোকে কলকাতা এবং অন্যান্য বড় শহরের ব্যবসায়ীরা কিনে নিয়ে হোমস্টে, হোটেল প্রভৃতির রূপ দিচ্ছেন। দীপ্তদের দলটা সে কাজের দায়িত্বে এসেছে এখানে। সারাদিন নানান কাজের মধ্যেও দীপ্তর বারবার চোখ চলে যাচ্ছিল বিশাল প্রাসাদের মতো ভাঙা বাড়িটার দিকে। কি এক অমোঘ টানে যেন বাড়িটা আকর্ষণ করছে তাকে। সেদিন সন্ধ্যাবেলা কাজ শেষ হতে সবাই বাংলোর বাগানে শতরঞ্চি বিছিয়ে বসে আড্ডা দিচ্ছে। রাতের খাবার তৈরির লোকটা তাদের ফাইফরমাস ঠেটে দিচ্ছে মাঝে মাঝে। চাঁদের নীলচে আলোতে শুনশান এলাকা যেন এক অন্যরকম রোমাঞ্চ সৃষ্টি করছে সবার মনে। দাদা ভাইয়েরা, রাতের খাবার বাইরে রেখে গেলুম, তোমরা খেয়ে নিও, সন্ধ্যা হয়েছে, আমি আবার বাড়ির দিকে যাই। আহা নরেশদা, যাবে যাবে, তার আগে দুটো কথা বলে যাও দেখি। কি কথা? এমনি করলে চলে বলো দেখি? রাত হয়ে গেলে আমাকে ওই রাজবাড়ির পাশ দিয়ে তো যেতে হবে নাকি? মুখের কথাটাই তো বলে দিলে। ওই বাড়িটা মানে যেটাকে রাজবাড়ি বলছো, ওটার ব্যাপারেই জানতে চাই। ওখানে কে থাকে? নরেশের মুখে ভয়ের এক কালো ছায়া নেমে এলো দীপ্তর কথা শুনে। আমতা আমতা করে চারদিক দেখে সে বলে উঠল, ওই বাড়িটা অভিশপ্ত দাদাবাবুরা, ভুলে ওদিকে যাবেন না। কৌতূহল খুব খারাপ জিনিস। অনেক লোক ও বাড়িতে গেছে আর ফিরে আসেনি। এমনি এমনি তো আর এই গড়সাদপুর এরকম লোকশূন্য অবস্থা হয়নি। আগে তো অনেক লোকই থাকতো এখানে। দেখো, আমি যতটা জানি, ভারতে জমিদারি প্রথা ওঠার পর থেকেই গড়সাদপুর এরকমই লোকজন ছিল। এখানে যে কোনো কালে লোক থাকতো তার চিহ্ন চারদিকে এখনো আছে, কিন্তু কি যেন কারণে জায়গাটা এখন প্রায় লোকশূন্য, যেটা আমার জানা নেই। ওরে বাবা, ইতিহাসের প্রফেসর এলো একেবারে। এত খবর যদি আগেই জানতিস তাহলে প্রশান্ত স্যারকে বলে প্রজেক্টটা নিলি কেন ভাই? এবার সবার মধ্যেই এই কাজটাকে নিয়ে বেশ কথা কাটাকাটি শুরু হলো। সত্যি বলতে এরকম প্রায় লোকজনহীন জায়গায় তাদের কারোরই আসার ইচ্ছে ছিল না, কিন্তু বিনয় তাদের টিম লিড, একরকম তার কথাতেই প্রজেক্ট অ্যাসাইন হয় তাদের ওপর। আহা দাদা বাবুরা, নিজেদের মধ্যে ঝগড়া করে কি হবে? প্রশান্ত স্যারকে আমিও মানা করেছিলাম আপনাদের মতো কচি কচি ছেলেগুলোকে এখানে না পাঠাতে। যাই হোক, ও বাড়িটার থেকে দূরত্ব রাখবেন। আর সত্যি বলতে আপনাদের কাজ তো এখানে, ও বাড়িতে কি হচ্ছে তা দেখার বা জানার তো কোনো দরকার নেই। ঠিকই বলেছ নরেশদা, আমরা আমাদের কাজ করব, তারপর ঘরের ছেলে ঘরে ফিরব। হ্যাঁ ঠিক আছে, তবে আমি আসি, যা বললাম মনে রেখো। এই কথা বলে নরেশ চিন্তিত মুখে বেরিয়ে গেল। আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে, ঝিঝির ডাকে কান পাতা দেয়। যাই বলিস না কেন, ওই বাড়িটা কিন্তু আমাকে কেন যেন টানছে নিজের দিকে। ভাই, তুই হচ্ছিস যত নষ্টের গোড়া। কাল রাতে কি কাণ্ডটাই না হতো আমরা উঠে না এলে। সন্দীপ্ত, চুপচাপ কাজ করে ফিরে যাব, আকামো কম কর। ঠিকই বলেছে বেনি। শোন, ঝামেলায় জড়ালে চাকরি খেয়ে নেবে প্রশান্ত স্যার, বুঝলি? যাই হোক, চল খেয়ে দে নি, সারাদিন কাজ করে আর ভালো লাগছে না বসে থাকতে। এরপর সবাই খেতে বসলো। মোমবাতির আলোয় বাড়ির মধ্যে ঝুলকালিতে কোন রকমে একটা টেবিলে বসেই খাওয়া দাওয়া সারছে তারা। এই বাড়িটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রং করে ঝকঝকে করতে এখনো আরো অনেক সময় লাগবে। এমন সময় আগের রাতের মতোই বৃদ্ধ গলায় তর্জন গর্জন আবার শুনতে পেল তারা। প্রবল আক্ষেপ, আক্রোশ সব মিশিয়ে কে যেন বিলাপ করছে। এবার বল,
কাল রাতে আমি এই চিৎকার শুনেই ছাদের ওই ভাঙা জায়গাটায় দাঁড়িয়ে শুনছিলাম কে চিৎকার করছে। বুঝেছি, চিৎকারটা সত্যি আজব আর ভীতকর। মনে হচ্ছে কাকে যেন আটকে রেখেছে ওখানে। বিষয়টা নিয়ে তারা আলাপ আলোচনা করতে করতে খাওয়া শেষ করলো। সত্যি বলতে কি, এই জনমানবহীন এলাকায় তারা চারজনে থাকতে এবার বেশ ভয় পাচ্ছে। রাতে সবাই ছাদের ওপর শুয়ে আছে। এই বাড়িটায় শোয়ার মতন আর কোনো জায়গাই নেই, তাই রোজকার এই একই অবস্থা। বিশাল সিং আজও অখিলমোহনের ঘরে ঢুকে দেখল অখিলমোহন এক আজব মুদ্রা ধারণ করে মেঝেতে বসে আছে। চুল দাড়ির মাঝে তার শুকনো মুখটা দেখে বিশাল সিং এর বুক শুকিয়ে গেল। বিশাল সিং, তার উপহার সে নিজে বেছে নিয়েছে। হাত পাতো, বুঝলে? শিকার এবারও নিজে এসে ধরা দেবে। বিশাল সিং এর মুখটা আরো শুকিয়ে গেল কথাটা শুনে। আমতা আমতা করে সে বলে উঠল, ছোট বাবু, এবার এই অভিশাপের হাত থেকে আমায় রেহাই দিন। আর নিরীহ মানুষের প্রাণ নিয়ে চুপ, ভুলে যেও না তোমার পরিবার আমার বংশের কাছে ঋণী। যাও, হাত পাতো। বিশাল সিং মাথা নিচু করে বেরিয়ে যায় ঘর থেকে। কত রাত হয়েছে কে জানে, হঠাৎ হাওয়ার এক ঝাপটা মুখের উপর দিয়ে যেতেই চোখ খুলে গেল দীপ্তর। চমকে উঠে বসতে দেখলো পাশের সবে অকাতরে ঘুমিয়ে আছে। ভীষণ জল তেষ্টা পাচ্ছে তার। হাওয়ার ঝাপটাটা কোথা দিয়ে এলো এখনো বুঝতে পারছে না সে, কারণ গাছের একটা পাতাও নড়ছে না। হঠাৎ সেই বাড়িটার ছাদের পাঁচিলে আজও একটা ছায়া মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলো সে। মূর্তিটা যেন এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। দীপ্তর যেন কেমন একটা হয়ে গেল। মনে জন্ম নিল এক অদম্য কৌতূহল। উঠে পড়ল সে বিছানা থেকে। হাতে টর্চ নিয়ে রাস্তায় বেরিয়ে হন্তদন্ত হয়ে দীপ্ত হেঁটে চলল ভাঙা রাজবাড়ির দিকে। তার চোখ এখনো বাড়িটার ছাদের দিকে আবদ্ধ। কে এই ছায়ামূর্তি? এই রহস্যের শেষ সে দেখেই ছাড়বে। ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে বাড়িটার মধ্যে ঢুকলো দীপ্ত। হাতের টর্চটা নিভিয়ে ফেলেছে সে। সমস্ত বাড়িটা ঘুটঘুটে অন্ধকার, কোথাও এক ফোঁটা আলো নেই। বাড়ির মূল দরজার সামনে এসে দাঁড়ালো দীপ্ত। দরজাটা ভাঙা। এই বাড়িতে কেউ থাকে বলে মনেই হচ্ছে না। ছাদের দিকে তাকিয়ে এখন কিন্তু কাউকে দেখতে পেল না সে। হঠাৎ পায়ের নিচ থেকে মাটি সরে গেল দীপ্তর। ঝপ করে পড়ে গেল একটা গর্তে। শক্ত মাটিতে পড়ে সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো সে। কতক্ষণ সময় কেটেছে চোখ খুলে ঠাহর করতে পারল না দীপ্ত। প্রচন্ড গরমে জ্ঞান ফিরেছে তার, যেন হাওয়ায় কেউ গরম গরম লাভা মিশিয়ে দিয়েছে। চারিদিকে মাথা ঘুরিয়ে সে দেখলো একটা ঘরের মধ্যে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে তাকে। দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছে বৃদ্ধ লম্বা একটা লোক, আর তার সামনে মাটিতে বসে আছে একটা বড় বড় চুলওয়ালা ক্ষীণদেহী পুরুষ। এই তো জ্ঞান ফিরেছে তোমার। প্রথাগত উপায়ে তোমার শেষ ইচ্ছেটা পূরণ করার সাধ্য আমার নেই, তবে তোমার আত্মদান আমাদের এই বাড়ির হারানো গৌরব আবার ফেরাবে। কি যাতা বকছেন? আপনারা কারা? কি চান? কেন এভাবে বেঁধে রেখেছেন আমাকে? ধীরে ভাই, ধীরে। তবে শোনো, আমার নাম অখিল মোহন। এই গড় সাতপুরের শেষ জমিদার আমি। আর পিছনে ও হচ্ছে বিশাল সিং, আমার সহচর, অনুগত। আরে কি চান আপনারা? আমায় এভাবে আটকে রেখেছেন কেন? তোমার আত্মদানেই যে এই বাড়ির গৌরব আবার ফিরবে ভাই। দীপ্তর মাথায় কোনো কথাই ঢুকছে না। কি ভয়ানক বিপদে সে যে এসে পা দিয়েছে তা ভেবেই সারা শরীরে কাঁটা দিয়ে উঠল তার। হঠাৎ আবার সেই হাওয়ার ঝাপটা খেলে গেল ঘরের মধ্যে। ঘরের অন্ধকারের মধ্যে থেকে চাপা এক গর্জন শোনা গেল, যেন কোনো অপার্থিব জীব সে আঁধারে এসে উপস্থিত হয়েছে। কে কে ওখানে? অখিল বাবু, আমাকে ছেড়ে দিন। কে ওখানে? দীপ্তর বিস্ফারিত চোখের সামনে অন্ধকার থেকে বিশাল এক ছায়ামূর্তি বেরিয়ে এলো। দপদপে চোখ তার, যেন ধোঁয়ায় গড়া তার শরীর। দীপ্তকে দেখে একবার লকলকে জিভটা বের করে নিজের ঠোঁটটা চাটলো মূর্তিটা। না, আমায় ছেড়ে দিন অখিল বাবু। হঠাৎ বিশাল সিংহের মাথায় সপাটে এক ঘা এসে পড়লো লাঠির। তার লম্বা দেহটা লুটিয়ে পড়লো একদিকে। অখিল মোহন হকচকিয়ে দেখলেন তিনজন অচেনা ছেলে হাতে টর্চ আর লাঠি সোটা নিয়ে ঘরে ঢুকলো। আরেক ঘা পড়লো অখিল মোহনের মাথায়। চোখ উল্টে একদিকে কাত হয়ে পড়লো সে।
বিনয় এগিয়ে এসে দীপ্তর দড়ি বাঁধা পা ধরে এক টানে সরিয়ে ফেললো মূর্তিটার হাতের নাগাল থেকে। চারজনের পর হুড়মুড় করে বেরিয়ে পড়লো ঘরটা থেকে। ওরা বেরোতেই ঘরের দরজাটা নিজে থেকে দরাম করে বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর থেকে গেল অখিল মোহনের অজ্ঞান হওয়া শরীরটা। সকালের আলো চোখে পড়তেই চোখ খুলল বিশাল সিং। দীপ্তর হাত পায়ের দড়ি দিয়ে তার শরীরটা পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধেছে সকলে। পুলিশকেও খবর দেওয়া হয়েছে, কিন্তু সব থেকে কাছের থানাও 13 কিলোমিটার দূর এই গড়সাদপুর থেকে। এই যে কারা বলুন তো আপনারা? দীপ্তকে বেঁধেছিলেন কেন? আর हमको छोड़ दो। छोटू बाबू কোথায়? उनको कुछ हुआ तो खत्म कर देंगे सबको। চুপ! আর একটা আজে বাজে কথা বললে ওই ঘরে রেখে আসবো। যা জিজ্ঞাসা করা হচ্ছে বল চুপচাপ। বিশাল সিং এর মুখটা করুণ হয়ে গেল। মাথা নিচু করে ফেললো সে ঘরটার কথা শুনেই। তারপর নিজেকে সামলে বলে উঠল, এই গড়সাদপুরের জমিদার বাড়িতে আমার বাপ দাদা কাম করেছে বংশের পর বংশ। এই বাড়ির একসময় বিশাল খ্যাতি প্রতিপত্তি ছিল। খাজনা আদায় হতো মাসে কয়েক লক্ষ টাকা। ফেলে ছড়িয়ে বিলাসিতা করতেন ছোটবাবুর বাপ দাদারা। কিন্তু হঠাৎ ছোটবাবুর দাদাজির কি মতিভ্রম হলো। রেসের মাঠ বাইজির পেছনে নিজেদের সম্পত্তি ওড়াতে শুরু করলেন পাগলের মতো। যখন আবার হুঁশ হলো ততদিনে জমিদারি ভেঙে পড়েছে, প্রায় সবকিছু খতম হয়ে গেছে। ফির উन्होंने নিজের সব সম্পত্তি ওই ঘরের মাটির নিচে লুকিয়ে বসিয়ে দিলেন এক যক্ষ। যক্ষ? সেটা আবার কি? আরে যক্ষ বুঝিস না? রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পত্তি সমর্পণ পড়িসনি? আগেকার রাজা জমিদার এমনকি সাধারণ মানুষেও নিজেদের সম্পত্তি রক্ষার জন্য সব মাটির তলায় লুকিয়ে তার সাথে মানুষকে আটকে দিত, জীবিত অথবা মৃত। লেকিন এই বাড়ির যক্ষ যে হয়েছিল সে ছিল কুটিল এক আদমি। জমিদার বাবু, যক্ষ হতে আমি রাজি, কিন্তু আমার এক শর্ত আছে। যদি তাতে কোনো আপত্তি না থাকে তবেই। এই শর্ত? তোর যে কোনো শর্তেই আমি রাজি। আমার বর্তমানে আমার পরিবারকে মাসিক মুদ্রা দিতে হবে পর্যাপ্ত। আর শুধুমাত্র এই বংশ নয়, আপনার বংশানুক্রমে এই প্রথা চালু থাকবে। যেদিন মুদ্রা দেওয়া বন্ধ হবে সেদিন থেকে এই বাড়িতে আসা প্রতিটা মানুষের জীবনে আমি নেমে আসবো অভিশাপের মতো। এমনকি আপনার বংশের শেষ থেকে ছাড়বো আমি। তারপর সেই সমস্ত লুকোনো মুদ্রা হবে আমার, একমাত্র আমার। বেশ, তোর শর্ত আমি মেনে নিলাম। আমার বংশের সকল বংশধারেরাই তোর পরিবারের কাছে ঋণী হয়ে থাকলো। লেকিন বলে না, কিসমত। ধীরে ধীরে যক্ষের কাছে জমানো ধনসম্পত্তিও খতম হলো। যক্ষ লোকটির পরিবারের কাছে জমিদার বাড়ি হয়ে উঠল কারাস্তার। এখন তাই ছোটবাবু এই বাড়িতে আসা লোকজনের জীবন নিয়ে খুনের পেয়াস বুঝিয়েছেন যক্ষের, কিন্তু শেষ সম্পত্তি তিনি যক্ষকে ফিরিয়ে দেননি। তাই বিশাল সিং এর বিলাপ চলতে থাকলো। চারজনে নিজেদের মুখ চাচাই করতে লাগলো। এই আজগুবি আদিভৌতিক কাহিনী হয়তো তারা বিশ্বাস করতো না, যদি না কাল সেই ভয়ানক যক্ষকে চোখের সামনে প্রত্যক্ষ তারা করত।